খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাশিয়া থেকে রাসায়নিক এনে চক্রান্ত কিছু হলে সরকার দায়ী, বললেন অর্জুন। অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। প্রতি মাসে এবার থেকে কত টাকা পাবেন বেতন? ভোট মিটতেই নৈহাটিতে তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার 4। দুর্ঘটনা রুখতে জরুরি বৈঠক পরিবহন মন্ত্রীর, কি সমাধান? ফোনে জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। 5 মিনিটে অপারেশন শেষ। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনের হাড় হিম বর্ণনা প্রত্যক্ষদর্শীর। কয়লা চুরি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু। প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। আসছি বিস্তারিত খবরে। ফের অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় জেলে বন্দী রয়েছেন তিনি। জেলে থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। তাকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। আজ বৃহস্পতিবার তার জামিন সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই তার অসুস্থতার কথা জানিয়েছেন তার আইনজীবী। এর আগেও অসুস্থ অবস্থায় দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন তিনি। তার সেই অসুস্থতা নিয়ে বিতর্কও কম হয়নি। পরে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়েন। দিন দুয়েক আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন জ্যোতিপ্রিয়। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় তার জামিনের আবেদনে আপত্তি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন জানান বিশেষ ইডি আদালতে। তার বালুর আবেদনে আপত্তি জানিয়ে আদালতের রিপোর্ট পেশ করেছে ইডি। আগামী 20 নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর বারবারই অসুস্থ হয়ে পড়েছেন। কখনো মাথা ঘোরা তো কখনো বিভিন্ন অসুবিধে। পরীক্ষাও হয়েছে। এসএসকেএম এ গঠিত হয়েছিল মেডিকেল বোর্ড। এই মামলায় অনেকে ইতিমধ্যে ছাড়া পেয়ে গেলেও এখনো প্রাক্তন মন্ত্রী অব্যাহতি পাননি। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া। আর সেই আবহে মারাত্মক অভিযোগ তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তাকে খুনের চক্রান্ত চলছে। অর্জুনের দাবি রাশিয়া থেকে রাসায়নিক এনে তাকে খুনের চক্রান্ত চলছে। আগামী 3 মাসের জন্য যদি কিছু হয় তার জন্য রাজ্য সরকার দায়ী থাকবে। ভাটপাড়া পুরসভা টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই নিয়ে আজ ভবানী ভবনে অর্জুনকে ডেকে পাঠায় সিআইডি। হাইকোর্টের নির্দেশে 4 ঘণ্টা অর্জুনকে জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল সিআইডি। আর এই উপলক্ষে ভবানী ভবন পৌঁছেই মারাত্মক অভিযোগ তুললেন অর্জুন। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন তিনি। ভবানী ভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অর্জুন। সেখানেও তিনি বলেন একটা চক্রান্ত চলছে দুজনকে শেষ করে দেওয়ার, শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে। নানা রকম গল্প আছে। কেন্দ্রীয় বাহিনী আমাদের ঘিরে রাখে, তাই সুযোগ পায় না। সেই জন্য রাশিয়া থেকে একটি রাসায়নিক আনিয়ে বড় ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। তাই আগামী সতর্কতা নিয়ে চলছি। 6 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেইলিওর হলে যদি মারা যায় এই সরকার দায়ী থাকবে। অর্জুন আরও স্পষ্ট বলেন এসব রাজ্যের এজেন্সিরাই করে। যারা সরকার চালাচ্ছেন তারাই নেপথ্যে থাকবেন। আমি ডাক্তারি পরীক্ষা করাবো, এমন কিছু ছিল কিনা খতিয়ে দেখব। যেখানে বসেছিলাম ছবি তুলেছিলাম, ওরা বললেন দিতে পারবে না। আমি আদালতকে বলবো ভিডিও দিতে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বলেই বলছি, শুধুমাত্র আশঙ্কা নয়। তাকে এবং শুভেন্দুকে লক্ষ্য করে প্রাণঘাতী রাসায়নিক ছোড়া হতে পারে বলে অভিযোগ করছেন অর্জুন। আজ ভবানী ভবনে কিছু খাননি তিনি, পানও করেননি। নিজের জলের বোতলও নিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এতে আমরা আরও উৎসাহ পাব। রাজ্যে অস্থায়ী কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি হল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে মাসে 3000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তারা মাসে 5000 টাকা করে বেতন পাবেন। গত 1 সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকরের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসক দলের কর্মচারী সংগঠন। মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরে কাজ করেন কর্মবন্ধুরা। দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি করছিলেন। আগে তাদের বেতন ছিল 2000 টাকা, এখন থেকে মাসে 5000 টাকা করে পাবেন তারা। 1 সেপ্টেম্বর থেকে নতুন নীতি কার্যকর করা হবে। সেই হিসেব করে বেতনের অতিরিক্ত টাকা দেওয়া হবে তাদের। তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এতদিনে রাজ্য সরকার আমাদের দাবি মেনে নিল, ধন্যবাদ জানাই।
নৈহাটি বিধানসভা আসনে উপনির্বাচন মিটতেই সেখানকার তৃণমূল প্রার্থী সনতের পুত্রকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে সনতের পুত্র শুভমকে মারধর করা হয়েছে বলে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলেরই অন্য একটি গোষ্ঠীর দিকে। পাল্টা ওই গোষ্ঠীর কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে সনদ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। শুভমকে মারধরের অভিযোগে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা অর্জুন সিং এই ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন। সঙ্গে আরও জানিয়েছেন, তোলা আদায় নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরেই এই ঘটনা। বুধবার রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, তার মধ্যে ছিল নৈহাটিও। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে নৈহাটির লিচু বাগান ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন শুভম। অভিযোগ, সেই সময় দুই যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে বচসা হয় শুভমের। কিছুক্ষণ পরে ওই দুই যুবক দলবল নিয়ে এসে তৃণমূল প্রার্থীর পুত্রকে মারধর করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। পরপর শহরে দুর্ঘটনা। বৃহস্পতিবারও বাইপাস সংলগ্ন ধাপা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারে পুলকারের ধাক্কায় আহত হয়েছে স্কুল পড়ুয়ারা। এমন অপ্রীতিকর ঘটনা রুখে পথ নিরাপত্তা আরও বাড়াতে বৃহস্পতিবার পরিবহন দপ্তরে হয়ে গেল জরুরি বৈঠক। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে সেই বৈঠকে সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের জন্য বিশেষ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, 2টি বাস বা গাড়ির মধ্যে রেষারেষি থামাতে হবে। তার জন্য চালক ও সহকারীদের কমিশন প্রথা তুলে নির্দিষ্ট বেতন দেওয়ার সুপারিশ করেছেন পরিবহন মন্ত্রী। এদিন বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী দুবার ফোন করেন, জানতে চান পথ সুরক্ষায় কি কি সিদ্ধান্ত নেওয়া হলো। বৈঠকে উপস্থিত মেয়র ফেরহাদ হাকিম জানিয়েছেন, পরপর দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, আর সেই কারণেই তিনি চান দ্রুত সমস্যার সমাধান হোক। 2 বাসের রেষারেষিতে আকছার দুর্ঘটনা ঘটছে, প্রাণহানিও হচ্ছে। বারবার সতর্ক করা সত্ত্বেও 4 চাকার গতিতে কোনো লাগাম থাকছে না। অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার কারণে অতিরিক্ত গতি ও নিজেদের মধ্যে প্রতিযোগিতা। গত কয়েকদিনে পরপর দুর্ঘটনা ঘটেছে শহরে বেশ কয়েকটি, যাতে আহতদের বেশিরভাগই স্কুল পড়ুয়া। নিরাপত্তা জোরদার করতে ট্রাফিক সংক্রান্ত নিয়মের প্রয়োজনীয় রদবদল করতে বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী বৈঠকে বসেছিলেন। তাতে অংশ নেন বাস মালিক সংগঠনগুলিও। ছিলেন মেয়র ফেরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাদার খুনের বদলা নিতে অতর্কিতে হামলা চালিয়ে ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে হত্যার ঘটনায় এখন শিরোনামের সমাজবিরোধী সুজল সাউ। সেই দলবল নিয়ে পরিকল্পনা মাফিক অশোককে খুন করে বলে অভিযোগ। যে চায়ের দোকানে অশোক গিয়েছিল বুধবার সকালে, সেখানে প্রথমে গুলি, তারপরে বোমা ছোড়া হয়। সেই বোমা না ফাটায় ফের গুলি এবং পালানোর সময় আবারও বোমা বাজে। ধারাবাহিকভাবে হিংসা ছড়িয়ে পগার পার হয়ে গিয়েছিল দুষ্কৃতী দল। 5 মিনিটেই অপারেশন শেষ করে দিয়েছিল দুষ্কৃতীরা, এমনই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী। ভাটপাড়া পুরসভা 16 নম্বর ওয়ার্ডের পালঘাটের একটি চায়ের দোকানে বুধবার তৃণমূল প্রার্থী ওয়ার্ড সভাপতি অশোক সাউকে খুনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা যোগেন্দ্র পাসওয়ান। এদিন তার মুখ থেকেই শোনা গেল হাড় হিম করা সেই হত্যাকাণ্ডের বর্ণনা। যোগেন্দ্রর কথায়, আমি আর অশোক কেক কিনে খাবো, এমন সময় হামলা চালানো হয়। চায়ের দোকানের বাইরেও অনেকে ছিল, কেউ মাস্ক পরে ছিল না। একজনের হাতে 2টো বোমা আর বাকিদের হাতে বন্দুক ছিল। 5 মিনিটেই ওরা গোটা অপারেশন শেষ করে পালায়। 4 বছর পর দাদার খুনের বদলায় এই ঘটনায় আবার বছরখানেক আগে তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের অন্যতম অভিযুক্ত পঙ্কজ ওরফে ইমরানের যোগসাজশের অভিযোগ তুলেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এই পঙ্কজকে আবার বিভিন্ন সময় প্রাক্তন সাংসদ অর্জুন সিং অপরাধমূলক কাজে ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ তাঁর। তৃণমূল বিধায়ক বলেন, অর্জুন সিং সদ্য তৃণমূলে এসে হাওড়ায় এক প্রমোটার, পরে ভাটপাড়ার মুকুলকে খুন করিয়েছিল এই পঙ্কজকে দিয়েই। তারপর থেকেই পঙ্কজ ছিল অর্জুনের আশ্রয়। এই পঙ্কজ তৃণমূল কর্মী ভিকিকে খুন করেছিল। পঙ্কজ আবার আকাশ সাউয়ের খুব ঘনিষ্ঠ ছিল। সেই সূত্রেই আকাশ খুন হওয়ার পর তার ভাই সুজলকে পঙ্কজ জেলে এবং পরে ব্যারাকপুর আদালতে দেখা করে প্রতিশোধ নিতে উস্কে দেয়। তারাই এই খুনের ঘটনা ঘটিয়েছে। অশোক সাউ খুনে পঙ্কজই গুলি বোমা যোগান দিয়ে সহযোগিতা করেছে। আমার উপরও হামলা হওয়ার আশঙ্কা করছি। কয়লা চুরি মামলায় চার্জ গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেল। বৃহস্পতিবার সিবিআই আদালতে চার্জ গঠনের প্রস্তাব দিলেন সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার। নির্দিষ্ট মামলা এবং ধারা সহ প্রস্তাব গ্রহণ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। অভিযুক্তদের বিরুদ্ধে কি কি ধারায় চার্জ আনা হবে তা সবিস্তারে জানান সিবিআই আইনজীবী। এই ধারাগুলি নিয়ে সোমবার অভিযুক্ত
পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনবেন বিচারক। বিচারক জানিয়েছেন, আগামী 25 তারিখ চার্জ গঠন করা হবে। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে। তখন সিবিআই আইনজীবী রাকেশ কুমার জানান, ইসিএল কর্মী কোম্পানি বা বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট অভিযুক্ত এই 3টি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে। প্রস্তাবের সময় এই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। তারা তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক সোমবার তাদের বক্তব্য রাখার দিন ধার্য করেন। সোমবার অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখার পর চার্জ গঠনের একটি দিন ধার্য করা হবে। এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন, তার মধ্যে বিনয় মিশ্র ফেরার। এক ইসিএল কর্মীর মৃত্যু হয়েছে, অর্থাৎ 48 জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। আজ 48 জনের মধ্যে 46 জন উপস্থিত ছিলেন। কয়লা পাচার মামলার মূল কিংপিন অনুপ মাঝি ওরফে লালা, রত্নেশ বর্মা এবং বিকাশ মিশ্রর বিরুদ্ধে আলাদা করে বিশেষ কিছু ধারা যোগ করা মামলায় চার্জ দেওয়া হয়। সিবিআইয়ের এই মামলায় 396 জন সাক্ষী রয়েছে। অভিযুক্ত 50 জন, 25,000 পাতার নথি রয়েছে 1,149 পাতার তথ্য প্রমাণ। এই মামলায় সিবিআই মোট 3টি চার্জশিট জমা দিয়েছে। মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। এর আগে গত 3রা জুলাই কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিন ধার্য হয়েছিল। অভিযুক্ত এবং একাধিক সাক্ষী আদালতে অনুপস্থিত থাকায় ওদিন চার্জ গঠন হয়নি। তারপরেই বিচারক 9ই আগস্ট দিন ধার্য করেছিলেন। সেবার আদালতে কর্মবিরতি থাকায় চার্জ গঠন হয়নি। এরপর 7ই সেপ্টেম্বর দিন ধার্য হয়। সেদিন দুটি সংস্থার বা কোম্পানির জটিলতা থাকায় চার্জ ফ্রেম গঠন হয়নি। তারপরেই 14ই নভেম্বর দিন ধার্য করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। 14ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শুরু হল চার্জ ফ্রেম গঠনের প্রাথমিক প্রক্রিয়া। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতি করা, চাল চুরির অভিযোগ। জেলা শাসক থানা এবং পৌরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দায়ের, কিন্তু এরপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সংশ্লিষ্ট স্কুলেরই 2 শিক্ষক দ্বারস্থ হন আদালতে। মালদহের ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা। সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, 2022 সালের মার্চ মাসে স্টাফ কাউন্সিল দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ে 2 শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসেবে দায়িত্ব পান। দায়িত্বে থাকার সময় তাদের নজরে পড়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার মিড ডে মিল চাল তছরূপ এবং হিসেবে গরমিল করেছেন। তাতে লাভ না হওয়ায় বিদ্যালয়ের 2 নোডাল শিক্ষক মালদহের জেলা শাসক, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান এবং ইংরেজবাজার থানায় ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপরেও প্রশাসন এবং পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শেষমেশ অভিযোগকারী ওই 2 শিক্ষক মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সাগর কুমার কুন্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। এছাড়াও তার সাথে যোগাযোগ করতে বিদ্যালয়ে যাওয়া হলে ক্যামেরা দেখেই কার্যত তিনি পালিয়ে যান। অন্যদিকে সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষিকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা সব জানি, কিছু হয়নি, প্রধান শিক্ষক খুব ভালো মানুষ। এদিকে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। খবর শেষ হলো। ধন্যবাদ।